বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। রাতের অন্ধকারের সংস্কার বিশ্বাসযোগ্য হবে না বললেন রিজভী। টেকসই পরিবর্তনে জোর আসিফ নজরুলের। রাজধানীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু ডিএমপির। 24 ঘন্টায় 93 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার। এবং কাল নতুন পথে খুলনা বেনাপোলে ট্রেন চলাচল শুরু। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 212 কিলোমিটার, বাঁচবে দীর্ঘ সময়। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজেপি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বিষয়ে দোষীদের আইনের আওতায় আনতে বলা হয়েছে। সোমবার 229তম বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাও কঠোর অবস্থার কথা জানান। এবং যেই দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের 15 বছর পর নতুন করে আবার তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। সে সময় বিডিআরের সাধারণ সৈনিকদের বিচারের মুখোমুখি করলেও মূল অভিযুক্তরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনা পূর্ণ তদন্তের দাবি জোরালো হয়। ওই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত মাসে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। শুনানি শেষে 5 নভেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। মামলা চলমান থাকায় কমিটি গঠন সম্ভব হচ্ছে না বলে তখন জানানো হয়। পরে আবার সরকারের পক্ষ থেকে কমিশন গঠনের কথা জানানো হয়। বিডিআর হত্যাকাণ্ড সহ গণ অভ্যুত্থানে নিহতদের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে কবে দেশে ফিরিয়ে আনা হবে সে প্রশ্নেরও উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে। রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাফ জানিয়ে দেন, রোহিঙ্গাদের আর দেশে ঢুকতে দেয়া হবে না। শারমিন পুতুল, এখন, ঢাকা। রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুক্তিযোদ্ধা দলের মিলাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দাবি করেন, এখনও প্রশাসনের সমন্বয়হীনতা রয়েছে, যার কারণে ছিনতাই বিশৃঙ্খলা বাড়ছে। বলেন, গুম খুন সহ শেখ হাসিনার সকল অপকর্মের সহযোগী ভারত। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া অটল থাকায় তার উপর অত্যাচার করা হয়েছে। বিএনপি শুধু ক্ষমতায় আসার জন্য নির্বাচনের কথা বলছে না, বরং তারা চায় গণতান্ত্রিক সরকার ফিরে আসুক বলে মন্তব্য করেন রিজভী। সবকিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে,
প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হতো বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে সিজিএস আয়োজিত সংলাপে দলীয় নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তিনি। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে টেকসই সংস্কারে জোর দেন তিনি। সিওল আহমেদের প্রতিবেদন। গত 15 বছরের আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনামলে বিচার বিভাগের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। বিচার ব্যবস্থাকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগও আছে বিভিন্ন মহল থেকে। জুলাই অভ্যুত্থানের পর অন্যান্য সংস্কারের পাশাপাশি বিচার বিভাগ সংস্কারেও জোর দেয় অন্তর্বর্তী সরকার। সে প্রক্রিয়ায় সহযোগী সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য বিচার বিভাগের ভূমিকা নিয়ে এই সংলাপ। উঠে আসে বিচার বিভাগের দলীয়করণ, অব্যবস্থাপনা সহ নানা বিষয়। It is impossible to remove the political ideas from a man. এইটাকে রিফ্রেম করেন, রাজনীতির প্রভাব মুক্ত। অবশ্য প্রভাব শব্দটা ঢাকায় একটু কোয়ালিফাইড আছে, কিন্তু এটাকে আরো কারেক্ট করার জন্য রাজনৈতিক দলীয় প্রভাব থেকে মুক্ত করে। সঙ্গে সঙ্গে আসল যেটা অর্থবিত্তের প্রভাব থেকে জুডিশিয়াল সিস্টেমকে মুক্ত করতে হবে। এবং দুর্নীতি চলছে, আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু বি পসিবল সব ধরনের দুর্নীতি শেষ করা বাংলাদেশে এই 18 মাসের মধ্যে বা ইভেন আগামী 5 বছরের মধ্যে। সো এখানে যে সেরেস্তাদার বা বিএও বা অমুক তমুক যে 500, 1000, 2000 নিতে থাকবে আনলেস ওনাদের স্যালারি ঠিক করা হয়। সংলাপে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হয়েছে। বিচার বিভাগের টেকসই উন্নয়নে দলীয় নিয়োগ বন্ধে জোর দেন তিনি। এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। 40 লাখ মামলার জট কমাতে আইনজীবী নিয়োগ এবং বিচার বিভাগে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানান বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। গত 16 বছরে জনপ্রশাসনের রাজনৈতিক দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। সেখান থেকে প্রশাসনকে জনমুখী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করাই বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের সার্কিট হাউসে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা। এদিকে সংস্কার কমিটির কাছে অনলাইনে সারা দেশ থেকে 1,05,000 নাগরিকের সুপারিশ জমা পড়েছে। হোসেন জিয়াদের প্রতিবেদন। গত 16 বছরে আমলাতন্ত্রের হাতে জিম্মি প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল মঈদ চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি, পদায়ন ও আর্থিক সুবিধা বঞ্চিত হয়েছেন অনেক কর্মকর্তা। গত 4.5 মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব সহ মোট 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবকিছুই মাথায় রেখে কাজ করছে সংস্কার কমিশন। কাজ শুরুর পর থেকে তারা বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছেন। সোমবার চট্টগ্রামে সংস্কার কমিশনের সভায় আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সেখানে উঠে আসে স্থানীয় জনপ্রশাসন থেকে সচিবালয়, সব জায়গায় রাজনৈতিক প্রভাব খাটানোর চিত্র। এ কারণে সংস্কারে প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত, নিরপেক্ষ ও জনবান্ধব করার দাবিতে সবাই একমত। সংস্কার কমিটিকে সব সেবা সংস্থাকে যুক্ত করার প্রস্তাব আসে বক্তাদের তরফ থেকে। এ সময় সংস্কার কমিশনের সদস্যরা জানান, জনপ্রশাসন সংস্কারে অনলাইনে 1,05,000 মানুষ তাদের সুপারিশ পেশ করেছেন।
সরকারের পক্ষ থেকে যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। ইতিমধ্যে কমিশন অনেক কাজ করেছেন। আমরা প্রথমত অনলাইনে নাগরিকদের কাছ থেকে একটা প্রশ্ন দিয়ে তার উপরে তাদের মতামত চেয়েছি। প্রায় 1,05,000 নাগরিক তাদের মতামত দিয়েছেন। জনপ্রশাসনের সেবাকে ঢাকামুখী না করে বিকেন্দ্রীকরণের সুপারিশ এসেছে অনেকের কাছ থেকে। সংস্কার কমিটির সদস্যরা বলেন, গত 15 বছর সরকার ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব ছিল না, তারা মিলেমিশে দুর্নীতি করেছেন। সরাসরি সব অফিসের সাথে আমরা যোগাযোগ আছে ও আপনারা বিভিন্ন কাজে যান, আপনারা জানেন আমাদের চেয়ে বেশি, এর জন্য আপনাদের কাছে আসা। আমরা প্রত্যেকেই সম পর্যায়ের, আমাদের কেউ বড় নয় ছোট নয়, কিন্তু দেশটা আমাদের সবার। এই দেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী 31 ডিসেম্বর জনপ্রশাসন কমিশন তাদের সুপারিশ জমা দেবে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও বর্তমান মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধতা ও নীতি সংক্রান্ত দল কর্মকর্তা স্থানীয় সময়ে রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 400 কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও। বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া। ঠাকুরগাঁও সদর উপজেলায় জনসভা করছে বিএনপি। শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জনসভায় কেন্দ্রীয় নেতা কারা থাকবেন এবং নেতাকর্মীরা কি বলছেন? মুক্তি, আজকে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি জনসভা করা হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন কিনা এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এখানে যারা পঞ্চগড় জেলা এই ঠাকুরগাঁও জেলা বিএনপি রয়েছে, সেই ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবেন। আরেকটি বিষয়, সমাবেশের যে সাংস্কৃতিক পর্ব সেটি বেলা 2টা নাগাদ শুরু হয়েছে, কিন্তু মূল যে পর্বটি রয়েছে সেটি 2:30টা নাগাদ আসলে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে নেতাকর্মীরা ঠাকুরগাঁও এই 1 আসনের অর্থাৎ ঠাকুরগাঁও সদর উপজেলার যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা এই যে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ সেখানে তারা এর মধ্যে জড়ো হচ্ছেন। ছোট ছোট মিছিল নিয়ে আমরা দেখছি যে তারা জড়ো হয়েছেন। এছাড়া আরেকটি বিষয়, এই সমাবেশ থেকে মূলত বিএনপি এখানে যারা তৃণমূলের নেতাকর্মী আছে তারা প্রত্যাশা করছেন বিএনপি আগামী যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে বার্তা দিবেন। এবং যেহেতু এই এলাকাটি একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এই এলাকায় সম্প্রীতি বজায় রাখার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যে বজায় থাকে সেই বার্তাটি এখান থেকে দেওয়া হবে বিএনপির নেতারা এখানে প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় যে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেই যে প্রস্তাবনা এখানের যারা সাধারণ মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন বা বিএনপির যারা নেতাকর্মী আছে এবং এর অঙ্গ সংগঠনের নেতারা সবাইকে আসলে 31 দফার রাষ্ট্র সংস্কারের যে বার্তা সেটিও এখান থেকে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন। মূলত আজকের এই জনসভাটি যেহেতু এটি ঠাকুরগাঁও 1 অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন কিন্তু এটি, এবং এর আগে বিএনপির হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকেই নির্বাচন করেছিলেন। সেহেতু আমরা এখানে যারা নেতাকর্মী এসেছে বা কর্মী সমর্থক এসেছে তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু একটি নির্বাচনী আমেজও আমরা লক্ষ্য করছি এবং তারা যেটি বলছেন যে এই জনসভা দিয়ে তারা মূলত এই ঠাকুরগাঁও 1 আসনের অর্থাৎ সদর উপজেলা যারা বিএনপি নেতাকর্মী আছে তারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচন করবেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবেন, এমনটাই তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ডিএমপির বিশেষ অভিযানে একদিনে রাজধানী থেকে 93 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরে ছিনতাইকালে চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় 4 জন রয়েছে বলে জানায় ডিএমপি। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, রাজধানীর ছিনতাইকারীদের
ছিনতাই রোধে বিশেষ অভিযানে বাস স্টেশন, ব্যবসায়িক এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। মোবাইল টহল যাতে ঠিক মতো কাজ করে তদারকি করবে ডিএমপির সিনিয়র অফিসাররা। ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পান সে বিষয়েও উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে। গত 24 ঘন্টা মানে 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। নাটোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। এছাড়া গেল মধ্যরাতে কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ঘন কুয়াশায় প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। সড়কে ঝরছে প্রাণ, যানজটে বাড়ছে দীর্ঘ জনদুর্ভোগ। সোমবার সকালে নাটোর সদরের ডাল সড়ক এলাকায় নাটোর বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সাথে বগুড়া থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর ঘটে একে একে 6টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ। উল্টে খাদে পড়ে যায় একটি ট্রাক। রাস্তার উপর বিধ্বস্ত অবস্থায় ছিটকে পড়ে পণ্যবাহী আরও অন্তত 4টি ট্রাক। এতে ঘটনাস্থলেই এক চালক প্রাণ হারান। আহত অন্তত 4 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ড্রাইভার সব চেটকা লেগে গেছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসে ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। 6টা গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি পানির মধ্যে, 5টা উপরে, আর এই গাড়ির ড্রাইভার মারা গেছে, টেনে বের করা হবে। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় 3.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া আলাদা দুর্ঘটনায় আরও এক নারী প্রাণ হারান। অন্যদিকে রোববার মধ্যরাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাবিত সারোয়ার, এখন। মুক্তি। পদ্মা সেতু চালু হবার পরে দক্ষিণাঞ্চলের মানুষ স্বপ্ন দেখেছে রেল বাড়ির দোরগোড়ায় আসবে এবং সেই স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে নড়াইলের মতো যে জেলাগুলোতে আগে রেল ছিল না সেখানে এবার রেল পৌঁছে যাবে, কারণ পদ্মা সেতু থেকে রেলওয়েটি চালু করার 14 মাস পর সেখান থেকে খুলনা এবং বেনাপোল রুটে 2টি ট্রেন যাবে নতুন জংশন থেকে, অর্থাৎ ভাঙা জংশনের নতুন যে রুটগুলো রয়েছে সেখান থেকে যাবে। নতুন 6টি স্টেশনও চালু করা হচ্ছে। তবে এইসব স্টেশনের কাজ কিন্তু এখনো শাফিন পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তবে যারা রেলওয়ে সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন এই যে রেলওয়েটি, এটির মাধ্যমে যে ঢাকা খুলনার যে 212 কিলোমিটার দূরত্ব এটি তো কমে আসবে, সেই সাথে সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। এ বিষয়ে সহকর্মী সিফাত শাহরিয়ারের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় 172 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্প পুরনো, তবে এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙা জংশনের পর আগের পথেই ছিল ভরসা। উদ্বোধনের 14 মাস পর এবার খবর এলো ভাঙা জংশন থেকে পুরনো পথে নয়, নতুন পথে চলবে 2 জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির গন্তব্য ভাঙা জংশনে। গিয়ে দেখা গেল দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনো মোড়কবন্দি, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোঁড়াখুড়ি। ভাঙ্গা জংশন স্টেশনের অন্তত শখানেক জায়গায় এমন সতর্কবার্তা দেয়া আছে, অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি এই স্টেশনের কোনো অংশের কাজ শেষ হয়নি, তৈরি হয়নি স্টেশন মাস্টারের থাকার জায়গা, যাত্রীদের বসার জায়গা, যাতায়াতের পথ কিংবা টিকিট কাউন্টার। তবে এর মধ্যেই আগামীকাল
এই স্টেশন চালু হতে যাচ্ছে, থামবে 2 জোড়া ট্রেনও। তাতে জেগেছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও। কি বলছে কর্তৃপক্ষ? যাত্রীর ওঠানামা করবার জন্য কিংবা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী RNB থাকবে। এছাড়া রেলের পুলিশ আছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রেলওয়ে এই স্টেশন বুঝে নেবে। শুধু ভাঙ্গা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত 6টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন। আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল 11:15টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়, যেটি বেনাপোল থেকে বিকেল 3:30টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর 6টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:45টায়। ফের রাত 8টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত 12টার আগেই খুলনা পৌঁছাবে। নতুন 2 জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। এই যে আমার ঘর, এখান থেকে এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ফরিদপুর থেকে ঢাকা যেতে পারবো, এখান থেকে ফরিদপুর বা ঢাকা, খুলনা। প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমার বাড়ির সামনে মনে করেন কিছু রেল থামবে, বেশি দেরি হবে না তো। 24 ডিসেম্বর 2 জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন। শহরতলি প্ল্যাটফর্ম থেকেই আমরা এই ট্রেনটা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত। যাত্রীদের সুখের সাথে আমরা এই যাত্রায় সারথি। 750 আসন সক্ষমতার ট্রেন দুটির সাথে পরিচালিত হবে লাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় 60 কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের। 100 কিলোমিটারের উপরে গতি থাকবে এবং এটা নতুন লাইন এবং যাত্রীদের যে রাইডিং কমফোর্ট এটাও অনেক ভালো থাকবে। আমাদের বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 198 কিলোমিটার। এতে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল টাইমের সাথে তুলনা করি প্রায় 6.5 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হবে। তবে পুরনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বাংলাদেশ মেরিন একাডেমিতে আগামী বছর থেকে বিদেশি নাগরিকরাও প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 58তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হতে যাওয়া 6টি জাহাজে একাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরির সুযোগ পাবেন। কাজী মাহফুজের প্রতিবেদন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে গ্র্যাজুয়েশন স্বীকৃতি দেওয়া হয়। সালাম গ্রহণ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। পরে সেরা ক্যাডেটদের রাষ্ট্রপতি স্বর্ণ পদক, নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক তুলে দেওয়া হয়। শুধু চট্টগ্রাম নয়, বাকি যে 4টি মেরিন একাডেমি আছে তাদেরও যাতে একসাথে উন্নতি হয় এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা একাডেমিগুলোকে নিয়ে যেতে পারি। এবারের 58তম ব্যাচে নটিক্যাল শাখায় 118 জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় 120 জন ক্যাডেট সহ 238 জন ক্যাডেট 2 বছর মেয়াদী একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছে। এর মধ্যে 29 জন নারী। পদক প্রদান শেষে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আরও 6টি জাহাজ যুক্ত হচ্ছে। 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। আশা করছি হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যেই হবে। গত 61 বছরে এই একাডেমি 5362 জন ক্যাডেটকে প্রশিক্ষিত করেছে, যাদের মাধ্যমে প্রতি বছর 3500 কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্র পানামা খালের সবচেয়ে বড় ব্যবহারকারী উল্লেখ করে এই খাল আবারও ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খালকে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এই জলপথ ব্যবহারের জন্য পানামা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে অর্থ নিতে পারে না। যদিও পানামা কর্তৃপক্ষ বলছে এই খালের সার্বভৌমত্ব আগেই নিশ্চিত করা হয়েছে। এই খাল শুধু পানামা সরকার নিয়ন্ত্রণ করে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ২৫ বছর পর আবারও এটি পুনর্দখলের হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মাত্র $1 বিনিময়ে পানামা খাল বিকিয়ে দিয়েছেন, এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন তিনি। অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বন্দর দিয়ে পানামা খাল হয়ে ৭২% ট্রানজিট হয়। লাখ লাখ ডলার ব্যয় করে শ্রমিকদের জীবন উৎসর্গ করে এই খাল তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার মূল্যমান বর্তমান সময়ে $1 লাখ কোটি বেশি। You got to treat us fairly, and they haven't treated us fairly. If the principles, both moral and legal, of this magnanimous gesture of giving are not followed, then we will demand that the Panama Canal be returned to the United States of America. আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সংযোগ স্থাপনকারী ৮২ কিলোমিটারের কৃত্রিম এই জলপথকে যুক্তরাষ্ট্রের জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, পানামা খাল ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ পরিশোধের কথা না, সেখানে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হয়। মধ্য আমেরিকার এই জলপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ছেড়ে দেয় ১৯৯৯ সালে। এরপর থেকে খালটি পানামার নিয়ন্ত্রণে রয়েছে। এই খাল আবারও দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। During his term in office, it was solely for Panama to manage and not for China or any other country to manage. You see what's going on there? China. এই খাল ভুল কারো নিয়ন্ত্রণে যেতে পারবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, চীনের কোনো অধিকার নেই এটি নিয়ন্ত্রণের। এদিকে ট্রাম্পের এমন বিস্ফোরক ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পানামা কর্তৃপক্ষের। পানামার প্রেসিডেন্ট হোসে রৌল মুলিনো সতর্কবার্তা দিয়েছেন, এই খালের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। তিনি আরও বলেন, এই খাল শুধু পানামাই নিয়ন্ত্রণ করবে। পানামা খালের সবচেয়ে বড় ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, এর পরের অবস্থানে রয়েছে চীন। হংকংয়ে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠান খাল সংলগ্ন ক্যারিবীয় আর প্রশান্ত মহাসাগরীয় প্রবেশপথের ২টি বন্দর নিয়ন্ত্রণ করে। তবে খরার কারণে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে গেল অর্থবছর। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯,৯৪৪টি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। গেল অর্থবছরে এই সংখ্যা ছিল ১৪,০৮০। বিশ্লেষকরা বলছেন, চীনের ব্যবসাকে টার্গেট করতেই পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। চীনের হারবিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় এই উৎসবটি এবার পা দিল ২৬তম বছরে। এতে প্রায় ১০ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি চোখ ধাঁধানো ও মনোমুগ্ধকর সব ভাস্কর্য। অন্যয় কর্মকারের প্রতিবেদন। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্ত জোড়া পার্ক। কি নেই এখানে? পাখির চোখে দেখলে মনে হবে সত্যিই হয়তো বাস্তবে এসে ধরা দিয়েছে রূপকথার গল্পের কোনো এক ওয়ান্ডারল্যান্ড। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনাই তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামেই বেশি পরিচিত। এবার ২৬তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল।对，第一次来南方小组都到北方来看雪，然后带着我的女儿和我的妈妈一起来的，还有爷爷奶奶都带着孩子大家一起出来玩，还是比较开心的。我觉得还是挺震撼的，就是看这么老多冰块砌在这里，造型这么美，真的是很震撼，感觉非常幸福。对，就是整体来说，政府服务做得也很好，包括门口的这些秩序啊，就是。প্রায় ১০ লাখ স্কোয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ৩০০ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে ১৪টি লেন।
আয়োজকরা জানান বিশাল এই উৎসবের স্থাপনাগুলো তৈরি করতে এবার ব্যবহার করা হয়েছে 3 লাখ কিউবিক মিটার তুষার ও বরফ। একই সঙ্গে বাড়ানো হয়েছে উৎসবের পরিসরও। 最多的一届哈尔滨冰雪大世界，像这3个数来说，我们都是最大的，也是我们最值得我们游客朋友们去体验、去游玩的一届哈尔滨冰雪大世界。 এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে 42টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে চীনে। গেলবারের উৎসবে যোগ দিয়েছিলেন প্রায় 27 লাখ পর্যটক। ধারণা করা হচ্ছে এবার সেই সংখ্যাও ছাড়িয়ে যাবে। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। এবারে খেলার খবর। সাদা বলে ভালো করলেও বিপিএল এর নতুন আসরে দল পাননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, অথচ বিদেশি লিগে দলের হয়ে জিতেছেন শিরোপাও। বিপিএল এ দল না পেয়ে দেশের ক্রিকেট সিস্টেমের উপর আঙুল তুলেছেন এই ক্রিকেটার। সিলেট থেকে বিস্তারিত জানাবেন রেদওয়ান শাওন। সিস্টেমের প্রবলেম আছে হয়তোবা, কারণ সিস্টেমের দোষ মোসাদ্দেক হোসেন সৈকতের সাফ কথা। বিপিএল এর 11তম আসরে কোনো দলেই জায়গা পাননি দেশের প্রেক্ষাপটে অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডার। সিস্টেমগুলো সব ঠিকঠাক থাকলে হয়তোবা এমন হওয়ার কথা ছিল না, বাট এটা আনফরচুনেট। এখন যেটা হয় নাই সেটা নিয়ে তো আর চিন্তা করছি না, মুভ অন করতেছি, সামনের দিকে খেলা এনসিএল খেলতেছি, এরপরে যে খেলা আছে সেটা খেলার চেষ্টা করব। তো আমার কাজগুলো আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করব। সাদা বলে গেল বছরের ডিপিএল এ দুর্দান্ত ছিলেন আবাহনী কাপ্তান। ব্যাট হাতে 9 ইনিংসে প্রায় 80 এভারেজ আর 124 স্ট্রাইক রেটে তুলেছেন 396 রান। বল হাতেও ছিলেন সেরা বোলারের তালিকায়। 12 ইনিংসে পেয়েছেন 20 উইকেট, ইকোনমি 3.84, এভারেজ 16। টিমকে জিতাচ্ছে, তার টিম চ্যাম্পিয়ন, এবং সে ইন্ডিভিজুয়াল অনেক রানও করছে। সো সেই ক্ষেত্রে বলবো যে এটা তো আর অন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে, মালিকরা কাকে নিবে বা টিম কম্বিনেশনের উপরে এসে দাঁড়ায়। সো এটা সত্যি কষ্টকর যে সৈকতের মতো একজন প্লেয়ার টিম না পাওয়া। সম্প্রতি লঙ্কা টি10এও বাংলা টাইগার্সের হয়ে জিতেছেন শিরোপা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসও খেলেছেন সৈকত। তবে বিদেশি লিগে দল পেলেও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ থেকে গেছেন ঘর ছাড়া। তবে কি বৈষম্যের শিকার মোসাদ্দেক সৈকত? ধারণার মধ্যে নাই, হয়তোবা হতে পারে, আবার নাও হতে পারে। সেটা আসলে যদি কেউ করে থাকে তাহলে ভালো কিছু হয়নি, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে তো আনফরচুনেট। যদিও এখনই আশা ছাড়বেন না সৈকত, যেহেতু বিপিএল এর দলগুলোর কাছে এখনো সুযোগ আছে দেশি খেলোয়াড়দের দলে ফেরাবার। তাই মোসাদ্দেক ও আশায় বুক বেঁধেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনারা ইনভেস্ট করে এখানে, ওনাদের মতো করে চায় টিম করতে। এখন ওনারা যাদের চাইবে তাদেরকেই তারা পিক করবে, এখানে তাদের উপর আমার কথা বলার কিছু নাই। বাংলাদেশ ক্রিকেটটা যেন আজবের কারখানা। মোসাদ্দেক হোসেন সৈকত গেল বছর ডিপিএল এ ব্যাটে বলে যিনি দুর্দান্ত খেলেছেন, ফিনিশিং রোলে ছিলেন আরও দারুণ। গেল বছর বিপিএল এ তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সেই মোসাদ্দেক হোসেনই এবছর বিপিএল এ দল পাননি। মোসাদ্দেকের দাবি হয়তো সিন্ডিকেট কিংবা সিস্টেমের ফল্টে তিনি এবছর দল পাননি। তবে কি এখনও বাংলাদেশ ক্রিকেটটা সেই সিন্ডিকেটের হাতেই বন্দী? প্রশ্নটা থেকে গেল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। ইনজুরির কারণে ঢাকা মেট্রোর হয়ে এনসিএল টি20-এর ফাইনালে খেলা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের। তাই ঝুঁকি না নিয়ে আপাতত বিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার, জানিয়েছেন ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল। আরও জানাবেন রেদওয়ান শাওন। মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিলার, টাইগার ক্রিকেটের আস্থার প্রতীক। দলের টপ অর্ডারের দুর্দিনেও যিনি উইলো হাতে দেখাতে পারেন বুড়ো হারের ম্যাজিক। সবশেষ 4 ওয়ানডেতে 450, ক্যারিবীয়দের বিপক্ষে 3টি, আফগানিস্তানের বিপক্ষে 2 রানে মিস হয়েছে সেঞ্চুরি। বয়স বাড়লেও যেন তরুণদের সাথে পাল্লা দিয়ে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেটটা। তবে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াদ এবার পড়েছেন ইনজুরির কবলে। উইন্ডিজদের বিপক্ষে আনফিট হয়েও লড়াই করেছেন মাঠে। পেন কিলার নিয়ে শরীরে ট্যাপিং করে শেষ করেছেন সিরিজটা। তবে এখনো আনফিট থাকায় ঢাকা মেট্রোর হয়ে এনসিএল টি20-র ফাইনালে খেলা হচ্ছে না তার। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমরা যোগাযোগ করেছি, সে কিছুটা বিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে, বিকজ অফ সে ওয়েস্ট ইন্ডিজে খেলে এসেছে। তার কিছুটা আনফিটই বলবো, যে সুস্থ হওয়ার জন্য সে চেষ্টা করছে। সেজন্য বিপিএল এর রিয়াদের দল ফরচুন বরিশালের কোচের ভূমিকায় থাকা বাবুল মনে করেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশারের তকমাটা শুধুই রিয়াদের।
দলের দুঃসময়ে সামনে থেকে লড়াইটা করতে জানেন তিনি। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের মধ্যে মাহমুদুল্লাহ একজন, এবং ফিনিশার বলা যায়, বাংলাদেশের ফিনিশার তাকে বলতে পারি আমি, যে তার ব্যাটিং দিয়ে আমরা অনেক ম্যাচ বাংলাদেশ টিম অর্জন করেছে। তবে এনসিএল এর ফাইনালে রিয়াদকে অন্য ভূমিকায় চান ঢাকা মেট্রোর কোচ। দলে তার উপস্থিতিটাই যে বদলে দিতে পারে ড্রেসিং রুমের পরিবেশ। দর্শক হিসেবে, অ্যাডভাইজার হিসেবে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে। আর মাহমুদুল্লাহ ফোন দিবেন? হ্যাঁ, অবশ্যই ফোন দিব। রেদওয়ান শাওন, এখন সিলেট। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। বিডিআর হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন। রাতের অন্ধকারের সংস্কার বিশ্বাসযোগ্য হবে না বললেন রিজভী। টেকসই পরিবর্তনের জোর আসিফ নজরুলের। রাজধানীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু ডিএমপির। 24 ঘন্টায় 93 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার। এবং কাল নতুন পথে খুলনা বেনাপোলের ট্রেন চলাচল শুরু। ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 212 কিলোমিটার, মাছবে দীর্ঘ সময়। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।